আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আমাদের নতুন টপিক যেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণীর, যেটা আমাদের আবার নবম অধ্যায়, যেটা আমাদের হচ্ছে নবম অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। ইটস ওকে। বেসিক এবং সকল ম্যাথ আমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং সকল স্টুডেন্ট আমাদের পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুকে শেয়ার করে দিবা আমাদের লিংক এবং বিভিন্ন গ্রুপে জানিয়ে দিবা। তো প্রথমত এবার শুরু করি ত্রিকোণমিতি নিয়ে। আচ্ছা, নামটা দিয়ে শুরু করি। প্রথমত হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, এখানে আমি কালার পেন ইউজ করি। তো এবার আয়ো প্রথম ওয়ার্ড থ্রি। থ্রি বলতে কি? থ্রি বলতে হচ্ছে তিন। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে আমাদের এই যে এখানে কোণ, তাই না? এই যে কোণ, কোণ তো বুঝো, তার মানে কোণ, ঠিক আছে। আর মিতি মানে কি? মিতি হচ্ছে বাহু, তার মানে এখানে তিন কোণ তিন বাহু নিয়া। আচ্ছা, তিন কোণ তিন বাহু ভাই কার দেখা যায়? তিন কোণ তিন বাহু একমাত্র ত্রিভুজেরই দেখা যায়। দেখো, তুমি ত্রিভুজের মধ্যে একমাত্র তিন কোণ আর তিন বাহু দেখতে পারবা। এই যে ধরে নাও যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। দেখো, এটার মধ্যে একটা কোণ, দেখো এখানে একটা কোণ, এই যে এখানে একটা কোণ, আবার এখানে একটা কোণ, তাই কি না? তার মানে টোটাল কোণ কতটা? তিনটা। তার মানে হয়েছে ত্রিকোণমিতি। অর্থাৎ অতএব বোঝা যাচ্ছে ত্রিকোণমিতি অনুপাত এই অধ্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করব? এই অধ্যায়ে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, ভালো কথা। কোন ধরনের ত্রিভুজ? এই অধ্যায়ে যে ত্রিভুজ নিয়ে অ্যানালাইসিস করা হয়, এই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ? সমকোণী সমকোণী ত্রিভুজ। জাস্ট সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তো এই যে এখানে যে সমকোণী ত্রিভুজ, এই যে ওয়ার্ড সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলতে এটা কে আবিষ্কার করে? এটা আবিষ্কার করে পিথাগোরাস। তার মানে হচ্ছে তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো পিথাগোরাস সম্পর্কে। পিথাগোরাস নিয়ে এখানে আলোচনা। পিথাগোরাসের উপপাদ্য আছে। দেখো পিথাগোরাস কি বলছে। দেখো, পিথাগোরাস এক প্রকার ত্রিভুজ সম্পর্কে ধারণা দিল। সে ত্রিভুজটা হইল সমকোণী ত্রিভুজ। ইটস ওকে। এ হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে তিনটা। এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, আর হচ্ছে এই বরাবর একটা কোণ, তাই তো? তো সমকোণী ত্রিভুজের যে এই যে কোণটা বক্স আকৃতির যে কোণ, এই কোণের নাম হচ্ছে সমকোণ। এই কোণের নাম কি? সমকোণ। আচ্ছা, বা 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি যে কথা, পাই/2 একই কথা। একটা কথা মনে রাখো, ঠিক আছে? তো এখন আমাকে তুমি প্রশ্ন করতে পারো যে এখানে কোণ, এখানে পাই/2 কি দিলাম? দেখো, কোণ কোণ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে ডিগ্রি মেথডে কোণ, ঠিক আছে। ডিগ্রি মেথডে কোণ, যেটা হচ্ছে আমি শর্ট ভাবে বলি ডিগ্রি মেথডে কোণ। আর একটি হচ্ছে রেডিয়ান মেথডে কোণ, ঠিক আছে। সরি, কি বললাম? রেডিয়ান এককে কোণ। কি বললাম? রেডিয়ান এককে কোণ। রেডিয়ান এককে কোণ। ওকে। তো আধুনিক বিজ্ঞানে রেডিয়ান এককে কোণটাই প্রচলিত। এটাই প্রচলিত, ঠিক আছে। এটাই প্রচলিত। ডিগ্রি মেথডটা আর আগের মতন প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন হয় নবম দশম শ্রেণীতে হায়ার এডুকেশন উঠলে, উচ্চশিক্ষা যখন নিবা, তখন রেডিয়ান নিয়ে আলোচনা আর কি। রেডিয়ান এককে কোণের মান নিলে কি হয়? এক্সাক্ট মান আসে আর কি। যেমন আসো আমরা বলে ফেলি যে কিভাবে আমরা এখন অ্যানালাইসিস করব কোণ। দেখো, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি, এই বিষয়টা আমরা পড়ব। রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কিরকম সম্পর্ক? যেমন 1 রেডিয়ান, কি বললাম? 1 রেডিয়ান সমান কত? এই ধরনের কিছু কথা আসে, এগুলো পরে। আগে বলি মূল পয়েন্টে। 1 বাদ দাও। মেন কনসেপ্টটা হলো 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। কি বললাম? পাই রেডিয়ান। তো অনেক সময় এই যে এই বিষয়টাকে অন্যভাবে প্রকাশ করা হয়, এরকম আর কি। 180 ডিগ্রি
ইকুয়াল পাই। দেখো রেডিয়ান না, রেডিয়ানের প্রতীক হচ্ছে উপরে ছোট করে সি এর মতন, এরকম দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক আছে দেখো। এবার আমরা জানি যে 180 ডিগ্রি ডিগ্রি ইকুয়াল কত, পাই রেডিয়ান। তার মানে তুমি বলো বা 1 ডিগ্রি কত রেডিয়ান, 1 ডিগ্রি হচ্ছে পাই, 180 ওই পাশ থেকে ওই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাই কি না, পাই বাই 180 রেডিয়ান। তারপর যদি বলি এক্স ডিগ্রি, মানে কি, এক্স ডিগ্রিকে তুমি কি লিখতে পারবো, পাই, এই এক্সটা গুণ হয়ে যাবে পায়ের সাথে, পাই এক্স ডিভাইডেড বাই 180 কত, বাংলায় লিখে দিলাম রেডিয়ান। তাহলে তুমি বুঝতে পারবা। এখন আমি তোমাকে বললাম যে 0 ডিগ্রি সমান কত রেডিয়ান, 0 ডিগ্রি, হ্যাঁ, পাই ইন্টু 0 ডিভাইডেড বাই 180, তার মানে উপরে 0 নিচে 180, তার মানে 0 রেডিয়ান, তাই তো। এখন আমি তোমাকে বললাম যে 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, তার মানে হচ্ছে পাই ইন্টু 10 ডিভাইডেড বাই 180। তোমরা তো জানো 10 দিয়ে যদি 180-কে ভাগ করি তাহলে 18 থাকে, তার মানে কি লিখতে পারবো, পাই বাই 18। তো আজকের পর থেকে 10 ডিগ্রি যে কথা, পাই বাই 18 একই কথা, মনে রাখো বিষয়টা। তারপরে এবার আসো, তোমাকে বললাম আমি 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান কত, দেখো পাই ইন্টু 30 ডিভাইডেড বাই 180, এই যে ফর্মুলাটা এটা। তো 30 দিয়ে 180 ভাগ করলে থাকে 6, তার মানে কত থাকে, পাই বাই 6। এখন তোমাকে আমি বললাম যে 45 ডিগ্রি সমান কত রেডিয়ান, তার মানে কি লিখবা, পাই ইন্টু 45 ডিভাইডেড বাই 180। দেখো 45 দিয়ে যদি তুমি 180-কে ভাগ করো তাহলে 4 থাকে, অতএব তুমি কি লিখতে পারবা, পাই বাই 4। ওকে, তার মানে 45 ডিগ্রি যে কথা, পাই বাই 4 একই কথা, মাথায় রেখো। তারপর তোমাকে আমি বললাম 60 ডিগ্রি সমান কি, 60 ডিগ্রি যে কথা, দেখো পাই ইন্টু 60 ডিভাইডেড বাই 180। তো তুমি 60 দিয়ে যদি 180-কে ভাগ করো তাহলে পাবা কত, 60 দিয়ে 180-কে ভাগ করলে পাবা 3, তার মানে তুমি কি লিখতে পারো, পাই বাই 3। তো এইগুলা কিন্তু তাহলে তুমি বুঝে ফেলতেছো। তার মানে এবার 90 ডিগ্রি সমান কত, 90 ডিগ্রি সমান হতো পাই ইন্টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, তুমি ডিগ্রি দিতে পারো, শুধু 90ও দিতে পারো, সমস্যা নাই, ডিগ্রিও দিতে পারো, সমস্যা নাই, পাই ডিভাইডেড বাই 180। তো 90 ডিগ্রি, 90 দিয়ে যদি 180-কে ভাগ করে তাহলে 2 থাকে, তার মানে কি লিখতে পারো, পাই বাই 2। ওই যে কারণে আমি লিখছিলাম এখানে আর কি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, একই কথা বলছিলাম। তো এখানে এই ত্রিকোণমিতিতে আলোচনা হইতেছে কোন, মানে ত্রিভুজ নিয়ে, কোন ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার আসো সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। প্রথমত আলোচনা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ কারে বলে, সমকোণী ত্রিভুজ চেনার উপায় হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা পাই বাই 2, ঠিক আছে, সেই ত্রিভুজকে সেই ত্রিভুজকে সেই ত্রিভুজকে সমকোণী সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে, তাই কিনা ভাই, একদম ইজি, তাই তো। তো এবার আসো, এখানে সমকোণ চেনার উপায় কি। সমকোণ বলতে কি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি বলতে কি, ধরো একটার রেখা যদি এরকম হয় আর একটা রেখা যদি তার উপর খাড়া ভাবে পড়ে, কিভাবে বললাম, খাড়া ভাবে, বুঝাইতে পারতেছে, খাড়া ভাবে আর কি। এই যে দেখো একটা রেখা এরকম এরকম, আর একটা রেখা এরকম খাড়া ভাবে পড়তেছে, তাই না, এরকম আর কি, দুইটা এরকম, বুঝতেছো বিষয়টা। এই যে খাড়া ভাবে হওয়ার পরে যে এখানে যে পরিমাণ একটা কোণ তৈরি হয় এখানে, অথবা অথবা এই যে এটার নামই হইতেছে সমকোণ, এটার নাম কি, সমকোণ, ক্লিয়ার। অথবা এই সমকোণ হইতেছে মানে 90 ডিগ্রি বা পাই বাই 2, এরকম ভাবে তৈরি হয় আর কি। এই যে দেখো এখানে যে রেখাটা, আমি কালারিং পেন দা বোঝাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এখানের যে রেখাটা এটা, ঠিক আছে, এর উপর যে একটা রেখা 90 ডিগ্রি কোণে মানে একদম লম্বালম্বি ভাবে আপতিত হয়েছে না, মানে এরকম, এটা এমনে দেখো, এরকম কিনা। আচ্ছা,
এই ধরনের এই যে এখানে যে টোটাল যে এই কোণটা তৈরি হলো, যে আমি যে দেখাচ্ছে এখন বক্স করে আর কি, ঠিক আছে, এই যে কোণের নামই হইলো যে 90 ডিগ্রি, এটার নামই হইতেছে সমকোণ। ঠিক আছে, সমকোণ এই ধরনের বৈশিষ্ট্য যে ত্রিভুজে দেখা যাবে তার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এবার আসো, এখন তুমি কি জানো? তুমি জানো যে একটা বেসিক কনসেপ্ট জানো যে ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের যোগফল যোগফল কত? 180 ডিগ্রি। অতএব তোমার এই ত্রিভুজের মধ্যে টোটাল কোণ কতটা? 3টা। ধরে নাও যে এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে। এই কোণের নাম হলো এক্স কোণ, এই কোণের নাম হলো ওয়াই কোণ। আচ্ছা, আর এই কোণের নাম দিলাম আমি জেড কোণ, তাই তো, যেটা আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। তার মানে এখন আমি এই যে এটা হয়তো আমি কি বলতে পারি? 3 কোণের যোগফল না? তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটা মিলা কত আসবে? 180। তুমি একটা বিষয় লক্ষ্য করো, এখানে জেড এর মান কত? জেড এর মান 90 ডিগ্রি। অতএব বা এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি ইকুয়াল কত? 180 ডিগ্রি। বা এক্স প্লাস ওয়াই কে যদি তুমি ডান পাশে রাখো, 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 180 প্লাসের এদিকে নাও, মাইনাসের 90 ডিগ্রি। তার মানে তুমি কি লিখতে পারো? এক্স প্লাস ওয়াই, দেখো 180 দিকে 90 গেলে থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আরেকটা কনসেপ্ট পাইলা, যে ত্রিভুজের কোন ধরনের ত্রিভুজের, মানে একই কথাই আর কি, মানে ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি, তাই না? আর যদি এখানে এটা থেকে ধরছিলাম এক্স আর এটাকে ধরছিলাম কি ওয়াই, না? যে ত্রিভুজের দুই কোণের যোগফল, দেখো এক্স প্লাস ওয়াই এর মান 90 ডিগ্রি। দেখো দুই কোণের যোগফল 90 ডিগ্রি, দুই কোণের যোগফল মানে টোটাল 90 ডিগ্রি, আর হচ্ছে এক কোণ নিজে হয়ে যায় 90 ডিগ্রি। এই ধরনের ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অন্যভাবে সংজ্ঞা দিতে পারো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, একটি কোণ 90 ডিগ্রি বা π/2, এতটুকু। মানে কি বললাম, এখানে যে বক্স করতেছি যে একটা কোণ 90 ডিগ্রি বা π/2, সেই ত্রিভুজকে কি বলে? সমকোণী ত্রিভুজ। অথবা এটার স্থলে তুমি আবার আরেকটা কথা লিখতে পারবা, কি লিখতে পারবা? যে ত্রিভুজের একটা কোণ না, মানে মানে দুইটা কোণের যোগফল। কি বললাম? দুইটা কোণের যোগফল যোগফল মানে 90 ডিগ্রি, ঠিক আছে, এটার নামে সমকোণী ত্রিভুজ। ও এবার সমকোণী ত্রিভুজের এবার আসো, একটা কথা বলি, কোণ নিয়ে আলোচনা যেহেতু, তোমরা এখানে বিশেষ কিছু অংশ পড়বা কোণ। এবার আসো, কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোণকে প্রকাশ করা হয় তো জানো, এরকম অ্যাঙ্গেল দিয়া, এরকম এরকম যেভাবে থাকবে, এই যে এখানে যে দুইটা বাহুর মধ্যস্থলে যা তৈরি হয় তার নাম হচ্ছে কোণ। কি বললাম? দুইটা বাহুর মধ্যস্থলে যা তৈরি হয় তার নাম হচ্ছে কোণ। দেখো এই বরাবর একটা বাহু বা এই বরাবর একটা বাহু, তাই কি না? এর মধ্যে যা তৈরি হয়েছে তার নামই হচ্ছে কোণ, এটার নামই হইতেছে কোণ, তাই তো, কোণ। তো কোণ এরকমও হইতে পারে বা এরকম হইতে পারে, 90 ডিগ্রি কোণের শেপও হইতে পারে। এই যে এই ধরনের কোণ যেটা, যে কোণের মান হইতেছে 90 ডিগ্রি, তার নামই হচ্ছে কি? তার নাম হচ্ছে সমকোণ। তো আমরা এটা ভালো করে জানি, তাই না? আর হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, কি বললাম? 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। কি বললাম? সেই কোণের নাম হচ্ছে সূক্ষ্মকোণ। আর যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, কি বললাম? বেশি, তার নাম কি কোণ? তার নাম হচ্ছে স্থূলকোণ। আমার এই বেসিক ক্লাসগুলা মনোযোগে শুনবা, তাহলে তোমাদের উপকারে আসবে। তো স্থূলকোণ স্ট্রাকচার কি? অবশ্যই এটা থেকে বড়, তার মানে হচ্ছে এরকম আর কি। একটা যদি এরকম হয় 90 ডিগ্রি থেকে বেশি হবে, তার মানে এরকম আর কি। সাপোজ ধরে নিতে পারো এই কোণের মান এমনি আর কি ধরে নিলাম, ধরি যেমন 120 ডিগ্রি আমি ধরে নিতে পারি। 120 ডিগ্রি বলতে কি? এটাই তো 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এই যে 120 হচ্ছে কি কোণ? স্থূলকোণ। আশা করি বুঝাইতে পারলাম। এবার তারপরেতে যাব আমরা। তো কোণকে অনেক কিছু দ্বারাই প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? দেখো, কোণের বিভিন্ন প্রতীক আছে। প্রতীক, কি কি প্রতীক, এগুলো এবার একটু দেখি আমরা। দেখো, তুমি এক ধরনের প্রতীক দেখবে এরকম জিরোর মতন দিয়ে মধ্যে দিয়ে টান, তার নাম হচ্ছে, তার নাম কি? তীর্থা, তার নাম হচ্ছে তীর্থা।
তারপরে দেখবা, হ্যাঁ, জিরো কিন্তু মধ্যে দিয়ে টান না দিয়া কোনাকুনি একটু বড় করে টান আর কি, এরকম ভাবে টান আর কি, ঠিক আছে? তার নাম হচ্ছে ফাই। আচ্ছা, যারা সনাতন ধর্মে আছো তারা দেখবে যে ত্রিশূরের মতন একটা চিহ্ন আছে, ত্রিশূর আর কি, এরকম আর কি, এরকম একটা টান আর এরকম মধ্য দিয়া, ঠিক আছে? ত্রিশূর জাতীয় কোণকে বলা হয় সাই, ঠিক আছে? আর এটার নাম, উপরেরটার নাম হচ্ছে ফাই। তারপরে দেখবা ডব্লিউর মতন, বাট কিন্তু উপরের দিকটা পেঁয়াজের মতন আর কি, ছিপা, ঠিক আছে? তার নাম হচ্ছে ওমেঘা, ওমেগা। তারপরে আরো দেখবা কোন আছে এরকম, তার নাম কি, তার নাম হচ্ছে আলফা কোণ। তারপরে আরো কিছু দ্বারা প্রকাশ করা হয় এরকম, বিয়ের মতন আসে একটু ছিপানো এরকম, তার নাম হচ্ছে বিঠা কোণ, ঠিক আছে? এবার আসো, এবার এরকম যেটা, তার নাম হচ্ছে এরকম যেটা, তার নাম হচ্ছে ঘামা, গামা কোণ। বুঝাইতে পারছে? গামা কোণ আর কি। এই হচ্ছে কোণ, অনেক প্রকার কোণ আছে। তো এবার সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি, সমকোণী ত্রিভুজের বেসিক কনসেপ্ট নিয়ে। এ হইল যে আমাদের একটা ত্রিভুজ। আগে এবার এবার তার পরিচয় নিয়ে, এবার আসো কোণের পরিচয় বুঝলাম, এবার বাহুর পরিচয় নিয়ে আলোচনা করি। এ হলো একটা ত্রিভুজ। এই যে এবার কালারিং পেন ইউজ করবো আমরা বোঝার সুবিধার্থে। এই যে এখানে যে সাদা ব্রড করতেছে, যে এই যে এটার নাম কি দেখো, এই যে এটার নাম, এটাই তো 90 ডিগ্রি, তাই না? এরকম দেখো, এই 90 ডিগ্রি যে এখানে, তার অপোজিট পাশে কি বললাম, দেখো তার অপোজিট পাশে একটা বাহু দেখতেছো না তোমরা? এই যে আমি তীর চিহ্ন দিলাম, এটা এই বাহুটা, ক্লিয়ার কিনা? এই বাহুটা, এই বাহুটার একটা নাম আছে, এই বাহুটার নাম হচ্ছে অধিভুজ। কি বললাম? এই বাহুটির নাম হচ্ছে অধিভুজ। আচ্ছা, এবং তার পাশে কিন্তু আরো দুইটা বাহু থাকে। এই যে দেখো, এই যে এইটা, এই বাহুর নাম কি? অবশ্যই একটা বাহুর নাম আছে। এই বাহুর নাম কি? অবশ্যই তার একটা নাম আছে। দেখো দেখো, এটা তো মাটির মতন, তাই না? মানে ভূমির মতন, ফ্ল্যাট আর কি, ভূমি। ভূমি বলতে কি মাটি, তাই না? মাটির তলের মতন, তল তল তো বুঝো, ফ্ল্যাটিং আর কি। তো এই যে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে, অনেকে বলে ভূমি, তাই না? আচ্ছা, আর এটা কি লম্বা, খাড়াকারে, মানে 90 ডিগ্রি কোণে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে লম্ব, তাই কি না? হ্যাঁ, লম্ব। হ্যাঁ, আমি একটা কথা বলি, সমকোণী ত্রিভুজের টোটাল 3টা বাহু থাকে। একটার নাম অতিভুজ। অতিভুজ তো চিনলা, কিভাবে চিনবা, ঠিক আছে? এবার অতিভুজ ব্যতীত আরো 2টা বাহু থাকে। একটি বাহুর নাম হইল লম্ব, ঠিক আছে? লম্বর বর্তমানে অন্য আরেকটা নামে লম্বকে চেনা হয়, বা অন্য একটা নামে তাকে ডাকা হয়, সে নামটা হলো বিপরীত বাহু। কি বাহু বললাম? সে তাকে অন্য একটা নামে ডাকা হয়, বিপরীত বাহু নামে ডাকা হয় লম্বকে। আর ভূমি যেটা, ভূমিকে ডাকা হয় সন্নিহিত বাহু নামে। কি বাহু নামে? ভূমিকে ডাকা হয় সন্নিহিত বাহু নামে ডাকা হয়। তো এটা বুঝলাম। এবার তার মধ্যে টোটাল 3টা বাহু থাকবে। তো সমকোণী ত্রিভুজের বাহু কি? দেখো, সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে 3 ধরনের বাহু। কি কি নাম? প্রত্যেকের নাম আলাদা আলাদা। আচ্ছা, একজনের নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, অপর আর একটা বাহু আছে, দেখো অপর আর একটা বাহু আছে, সেটার নাম হচ্ছে ভূমি। ভূমি, ভূমির আরো একটা নতুন নাম আছে, সেটা হচ্ছে, ভূমিকে বলা হয় সন্নিহিত, সন্নিহিত বাহু। আর অপর আরেকটি বাহু আছে, তার নাম হচ্ছে লম্ব। তাকে বলা হয়, লম্বকে ডাকা হয় বিপরীত বাহু নামে। কি বাহু নামে? বিপরীত বাহু নামে। তো দেখো, আমি একটা কথা বলি, কথাটা মনোযোগে শোনো। এই যে এখানে ভূমি আর লম্ব যে তোমরা দেখতে পাইতেছো, ভূমি আর লম্ব, সেটা আমি বক্স করব এখন। হ্যাঁ, এই যে ভূমি, তারপরে হচ্ছে তোমার এই যে লম্ব, ঠিক আছে? এরকম ভূমি আর লম্ব, এটা এখানের ভূমি বলো, লম্ব বলো, আর এখানের ভূমি বলো, এইগুলা কিন্তু কোণের সাপেক্ষে পরিবর্তন হয়। অতিভুজের কোনো পরিবর্তন হবে না। কি বললাম? কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে কি হবে? কোণের সাপেক্ষে পরিবর্তন হবে এগুলা। একটা কথা মনোযোগ শুনো আর কি, কোণের সাপেক্ষে পরিবর্তন হবে।
কিভাবে পরিবর্তন হবে এবার বলি, কোণের রেসপেক্টে। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আইকা নেই, এ হইল ত্রিভুজ, তাই কিনা? আচ্ছা, দেখো, তো একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম এতক্ষণ। এবার এগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা বুঝাবো এখন। এই ত্রিভুজের মধ্যে যেটা দেখবা, এই যে এখানে, এটা তো তোমরা জানো এতক্ষণ যে পড়াইলাম, এই যে এটা, এটা এটার নাম কি? এটার নাম হচ্ছে সমকোণ, ঠিক আছে? তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি অথবা π/2। তো এবার আসো, তার বিপরীতে যে বাহুটা, তার একটা নাম বলছিলাম যে আছে, সে অলওয়েজই অতিভুজ। তার মানে তুমি অতিভুজ চেনার উপায় পাইয়া গেলা। এবার আসো, আমি এইখানে একটা কোণ ধরে নিলাম, এই যে কোণটা, এটাকে ধরে নিলাম আলফা। এবার আসো, যেহেতু আমি আলফা কোণের রেসপেক্টটা দিলাম, দেখো, এবার আসো, আমি একটা টেকনিক বলি তোমাকে চেনার উপায় কি। দেখো, এরকম যদি কোনো বাহু হয়, একটা আর একটার সাথে 90 ডিগ্রি কোণে আপতিত হয় এরকম ভাবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে হয়। আর ওইভাবে যদি একটা থাকে, কি একটা বাহু থাকে, ঠিক আছে? কথা বুঝো, যদি কোণ হয় এটা, কি বললাম, কোণ যদি আমি এটাকে ধরি, তাহলে, আর যদি তোমার 90 ডিগ্রি কোণ তো এটা, তাই না? দেখো, এরকম স্ট্রাকচার সম্বলিত যেটা থাকবে এটার নাম হচ্ছে ভূমি, আর ভূমি ব্যতীত যেটা থাকবে এটার নাম হচ্ছে লম্ব, অর্থাৎ যেখানে কোণ তৈরি হবে আর কি। এবার কোণ যেহেতু নিচে তৈরি হয়েছে, কোণযুক্ত বাহু এইরকম সমকোণের সাথে যুক্ত, আমি কি বললাম, কোণযুক্ত বাহু। দেখো, কোণযুক্ত বাহু কোনটা? এটা। আবার সমকোণের সাথে যুক্ত এই ধরনের বাহুকে বলা হয় ভূমি। তার মানে এটা হইতেছে আমাদের ভূমি, আর এটা হইতেছে আমাদের লম্ব। এটা কোন কোণের সাপেক্ষে? আলফা কোণের সাপেক্ষে। এবার এবার কোনটা পরিবর্তন হয়ে গেল, এটা কথা বুঝো। কোন পরিবর্তন হয়ে কি হইলো? এরকম, যেটা আমি এখন আঁকতেছি। দেখো, এটা 90 ডিগ্রি, এটা দিলাম বিটা, এটা কোন নাম দিলাম বিটা। এবার এই বিটা কোণের সাপেক্ষে দেখো, এটার বিপরীতে যেটা থাকবে এটার নাম কি? এটার নাম হচ্ছে অতিভুজ, আর এটার নাম কি? এটা কোণ। আমি বললাম কোণযুক্ত বাহু, কোণযুক্ত বাহু মানে নতুন যে কোণযুক্ত বাহু 90 ডিগ্রির কোণের সাথে যুক্ত যেটা, এই বাহুটার নাম হচ্ছে কি? তার মানে এখানে ভূমি হচ্ছে এটা, বুঝাইতে পারতেছে? ভূমি লম্ব চেঞ্জ হতে পারে, এটার নাম হইতেছে লম্ব। আশা করি বুঝতে পারছো। এবার আসো, ক্রিটিক্যাল একটা ত্রিভুজ দিয়ে তাহলে দেখে তোমরা নির্ণয় করতে পারো কিনা। এরকম একটা, আচ্ছা, এরকম একটা, আর এরকম একটা। আচ্ছা, এবার আসো, এখানে এরকম ভাবে দিলাম, দেখো কি লিখতেছে। ওকে, এখানে একটা কোণ দিলাম এক্স, আর এখানে একটা কোণ দিয়ে দিলাম ওয়াই। এবার আসো, এই পাশে লিখলাম যে এক্স কোণের সাপেক্ষে আমরা তিনটা নির্ণয় করব, এক্স কোণের সাপেক্ষে। ওকে, এক্স কোণের সাপেক্ষে। আর এই পাশে আমরা নির্ণয় করব ওয়াই কোণের সাপেক্ষে। তো যখন এক্স কোণের সাপেক্ষে নির্ণয় করবা, তখন এক্স, দেখো, এই যে এটার বিপরীতে যেটা থাকবে এটার নাম তো অলওয়েজ অতিভুজ, এটা তো আমরা জানি, এটা অলওয়েজই অতিভুজ। এবার আসো, যেহেতু আমি এক্স কোণের সাপেক্ষে নির্ণয় করতেছি, তাই না? দেখো, এক্স কোণের সাপেক্ষে হইলে কোণ তো এক্স, তার মানে এক্স কোণের সাপেক্ষে এক্স, যে বাহুটা এক্স কোণের সাথে যুক্ত এবং ওই বাহুটা যদি আমার 90 ডিগ্রি আবদ্ধ অংশের সাথে যুক্ত থাকে, তাহলে এটার নামই হইতেছে এখানে ভূমি। বুঝাইতে পারতেছি? আর ওইটা কি, তাই অতিভুজও পাইলাম, ভূমিও পাইলাম। তার মানে এই দুইটা বাদে যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে, দুইটা ব্যতীত যেটা থাকবে এটার নাম লম্ব। এবার আসো ওয়াই কোণের সাপেক্ষে, তার মানে ওয়াই কোণ যুক্ত যে বাহুটা সরাসরি 90 ডিগ্রি কোণে আবদ্ধ অংশের সাথে যুক্ত, এটা হইতেছে এখানে ভূমি। আর তার মানে ওয়াই এর জন্য এটা হইতেছে আমাদের লম্ব। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার আসো,
আমরা মূল পয়েন্ট আছে একটা সিম্পল ত্রিভুজ নিয়ে কথা বলি, এত বিদঘুটে অংশ বলবো না। তো এখন আসো মূল পয়েন্টে। ত্রিভুজটা আমি ওই পাশে এখানে, এ হলো একটা সমকোণী ত্রিভুজ যেটা আমরা এখন আঁকতেছি, ড্র করতেছি। আচ্ছা, এটা হলো 90 ডিগ্রি আর এখানে দিলাম আমি থিটা। ওকে, তো এটা সাপেক্ষে আসো, এই যে বাহুটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, তাই না? সন্নিহিত বাহু। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে বিপরীত বাহু। আর এটা থিটা কোণ। আর এটার নাম হচ্ছে আমাদের অতিভুজ। এটার নাম কি আমাদের? অতিভুজ। এবার আসো, এই যে এখানে বিপরীত বাহু, তিনটা বাহু টোটাল, ঠিক আছে? দেখো প্রথমত এবার আসো, বিপরীত বাহু কে যদি আমি, এই যে বিপরীত বাহুকে যদি আমি অতিভুজের মান দিয়ে ভাগ করি, কি বললাম? অতিভুজ দিয়ে ভাগ কইরা যে অংশটা, এটার নাম হচ্ছে বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত। ভাগ বলতে কি? ভাগ যে কথা, অনুপাত একই কথা। ভাগ যে কথা, অনুপাত একই কথা। অনুপাত মানে ভাগ। বললাম এক্স এবং ওয়াই এর অনুপাত কত, তার মানে এক্স বাই ওয়াই। এটা বা এক্স ইস টু ওয়াই, অনুপাতকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইস টু দিয়ে। তো বিপরীত বাহু এবং অতিভুজরে ভাগ করলে যে মান পাবো, ঠিক আছে, গণিতবিদরা বলতেছে তার নাম হচ্ছে, তার মান হইতেছে সাইন থিটা। কি বললাম? সাইন থিটা। একটু পরে আমরা ভালো করে বুঝতে পারবো, তোমরা মনোযোগ দাও। তারপরে দেখো, যদি আমি অতিভুজটা উপরে দিয়ে দিই, কি বললাম? দেখো, যদি আমি অতিভুজটা উপরে দিয়ে দেই আর হচ্ছে বিপরীত বাহুটাকে নিচে দেই, ঠিক আছে, বিপরীত বাহুটা নিচে দেই, তাহলে যা পাবো তাকে প্রকাশ করা হয় কোসেক থিটা দিয়ে। কি দিয়ে? কোসেক থিটা দিয়ে। এবার আসো, তো তুমি কার কার মধ্যে সম্পর্ক নিলা? অতিভুজ আর বিপরীত। এবার আসো, তোমারও তো সম্পর্ক হইতে পারে সন্নিহিতর সাথে অতিভুজের। যদি উপরে হয় সন্নিহিত, কি বললাম? উপরে সন্নিহিত বাহু আর নিচে যদি হয়তো আমাদের অতিভুজ, তাহলে এটাকে বলা হয় কস থিটা। যদি আমাদের অতিভুজটা উপরে থাকতো, আচ্ছা, আর যদি হইতেছে যে, কি বললাম, অতিভুজটা উপরে থাকতো আর সন্নিহিত বাহুটা নিচে থাকতো, সন্নিহিত বাহুটা নিচে থাকতো, তাহলে এই ধরনের নাম হচ্ছে সেক থিটা। তাদের নাম কি? সেক থিটা। তাদেরকে সেক থিটা দ্বারা প্রকাশ করা হয়। এবার এটা এবং এটার মধ্যে সম্পর্ক। এবার এটা এবং এটার মধ্যে তো সম্পর্ক থাকতে পারে, মানে এরকম আর কি। যদি যদি বিপরীতটা যদি উপরে থাকে, যদি বিপরীত বাহুটা যদি উপরে থাকে আর সন্নিহিত বাহুটা যদি নিচে থাকে, তাহলে তাকে প্রকাশ করা হয় টেন থিটা দিয়ে। আর যদি সন্নিহিতটা উপরে থাকে, সন্নিহিত বাহুটা উপরে আর বিপরীতটা নিচে থাকে, তাহলে কি হয়? তাকে প্রকাশ করা হয় কট থিটা দিয়ে। কি বললাম? কট থিটা দিয়ে। এটা সমান সমান আর কি, জায়গা নাই বিধায় তো এখানে দিলাম আর কি, কট থিটা দিয়ে। তো এখন আসো, এই যে এখানে নতুন নতুন টার্ম জানতেছো আর কি। কি কি টার্ম পাইছো? পাইছো সাইন, পাইছো কস, পাইছো টেন, পাইলা কট, তারপর পাইলা সেক, তারপর পাইলা কি? কোসেক। এই যে এইগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এগুলার নাম কি? এইগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ছয়টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে ত্রিকোণমিতিক অনুপাত কতটা? 6টা। কি কি? সাইন। এবার একটা কথা, এর নাম কি সাইন না, এর পূর্ণরূপ, এর প্রতীক হচ্ছে এটা, এর পূর্ণরূপ হচ্ছে এস আই এন এ, সাইন।
এই যে তোমরা এখানে কস দেখতেছো না, তার নাম কিন্তু কস না, তার পূর্ণরূপ হচ্ছে কোসাইন, এইভাবে লেখা আর কি। তারপর এই যে তুমি দেখতেছো টেন, তার পূর্ণরূপ কি জানো? তার নাম হচ্ছে টেনজেন্ট, তার পূর্ণরূপ টেনজেন্ট। এই যে দেখলা কট, তোমরা দেখলা কট, কটের পূর্ণরূপ কি? কটের পূর্ণরূপ হচ্ছে কটেন্ট। এই যে দেখলা তার নাম সেক, সেকের পূর্ণরূপ কি জানো? সেকেন্ড। এই যে কুসেক দেখলা, কুসেক, কুসেকের পূর্ণরূপ হচ্ছে কুসেকেন্ড। এরকম আর কি তার পূর্ণরূপ। তো তোমরা পূর্ণরূপও পাইয়া গেলা, তাই কিনা? তো আশা করি তাও বুঝা গেছো। আচ্ছা, আপাতত 1 মিনিটের একটা রেস্ট দিচ্ছি, বিরতি, তারপর আবার পরেরটা আর কি শুরু করতেছি। আচ্ছা, এখন আমরা মানে তার পরবর্তী অংশে দেখবো, সেটা হচ্ছে মানে অল সূত্রগুলা কিভাবে আসে। তো ত্রিকোণমিতিক যে অনুপাতের টোটাল যে কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে আমাদের যে একটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজের কি কি কনসেপ্ট ছিল। এরকম একটা ত্রিভুজ ছিল, এটা আমাদের ছিল 90 ডিগ্রি, আর আমি এখানে ধরছিলাম এটা থিটা কোণ। তখন এটার নাম দিয়েছিলাম ভূমি, মানে সন্নিহিত বাহু, মানে সন্নিহিত বাহু। আর এটার নাম হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু। আর এটা আমাদের ছিল কি? এটা আমাদের ছিল অতিভুজ, তাই না? তো এবার আসো, এখন আমরা সূত্রগুলা জানবো, সূত্রসমূহ। এখানে কি কি সূত্র আছে, সূত্রসমূহের মধ্যে দেখি আমরা প্রথম 6টা সূত্র মুখস্থ করলে কাজ শেষ, সবকিছু পারবা তোমরা, ঠিক আছে? 1 নম্বর, যেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এটাই তো। আচ্ছা, 2 নম্বর, কস থিটা, বললাম কস থিটা। কস থিটা বলতে কি? কস থিটা হচ্ছে, এটা হচ্ছে বিপরীত ভাবে অতিভুজ, আর কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু দিবা তোমরা উপরে, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। 3 নম্বর, টেন থিটা, মানে লম্ব বাই ভূমি, উপরে হবে বিপরীত বাহু, মানে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। 4 নম্বর, দেখো এখানে দিলাম 4, সরি 4, 4, এটাকে দিলাম 5, আর এটারে দিলাম 6। তো আমি 6 নম্বরটা আলোচনা করি। আমি 6 নম্বরে দিলাম কট থিটা। দেখো কট থিটা যদি দেখো,
টেনের বিপরীত দেখো, টেন মানে বিপরীত বাহু বা সন্নিহিত। কট থিটা হচ্ছে সন্নিহিতটা উপরে হবে, মানে সন্নিহিত বাহু উপরে হবে, আর নিচে হবে আমাদের বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। আর কস, তো কসের বিপরীত হবে সেক, এটার নাম দিলাম আমি সেক থিটা। তো সেক থিটা বলতে কি আমাদের, সেক থিটা হচ্ছে কস মানে কি অতিভুজ নিচে সন্নিহিত উপরে, আর সেক বলতে কি অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে উপরে আর সন্নিহিত আসবে আমাদের নিচে, সন্নিহিত বাহু। বুঝলাম। আরেকটা বাকি আছে, 4 নম্বরটা বাকি আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা বলতে কি, এই যে সাইনের উল্টা, তাহলে তুমি বুঝে গেছো। তার মানে উপরে কি আসবে অতিভুজ, আর নিচে আসবে কি তোমার বিপরীত বাহু। তার মানে বুঝে গেলাম টোটাল 6টা সূত্র। দেখো আরো সূত্র আমরা শিখবো এখন। 7, একটা বিষয় দেখো, সাইন থিটা বলতে কি, এই যে এখানে সাইন থিটা যেটা আঁকলাম আমি, লিখলাম, কালারিং পেন ইউজ করবো এখন আমরা। এই যে সাইন থিটা মানে কি বিপরীত বাহু বা অতিভুজ না। আর কোসেক থিটা মানে কি, কোসেক থিটা হচ্ছে তোমার অতিভুজ বা বিপরীত। তার মানে কি পরস্পরের উল্টা না, একটা আর একটা উল্টা হলে কি লিখি, ধরো কোনো সংখ্যা যদি, কোনো কিছু যদি এক্স হয়, তার বিপরীত কি আসবে 1/x, এটাই তো জানি। আর 1/x এর বিপরীত কি এক্স। তার মানে এবার আসো, সাইন থিটার উল্টা কি আসবে বলো, 1/, এটা থেকে দেখা যাচ্ছে কোসেক থিটা। আচ্ছা, তারপরে 8 নম্বর, তার মানে বলো তো কোসেক থিটা আর সাইন থিটা কি পরস্পর উল্টা না। তার মানে কোসেক থিটা বলতে কি 1/sin থিটা, এই তো। তারপর গেল এটা 8, 9। এবার 9 নম্বর, তোমরা আরেকটা বিষয় দেখো, দেখো তো কজ এর উল্টা কি সেক না। এই যে কজ মানে কি সন্নিহিত উপরে অতিভুজ নিচে, সেক বলতে কি, সেক বলতে হচ্ছে অতিভুজ উপরে সন্নিহিত নিচে। তার মানে আমি পরস্পর উল্টা বলতে পারি। তার মানে কস থিটা হচ্ছে 1/sec থিটা। 10 নম্বর, sec থিটা মানে কি, sec থিটা বলতে কি 1/cos থিটা, তাই তো। ওকে, এবার দেখো তুমি এটা দেখো, টেন থিটা মানে কি বিপরীত বাই সন্নিহিত, বিপরীত বাই সন্নিহিত। কট বলতে কি সন্নিহিত বাই বিপরীত। তার মানে 11 নম্বর। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, টেন থিটা মানে কি 1/cot থিটা, তাই তো। 12 নম্বর, cot থিটা মানে কি, cot থিটা বলতে কি 1/tan থিটা। ওকে, তো আসো একটা বিশেষ সূত্র পড়াবো, বিশেষ একটা ব্যাখ্যা দেব, সেটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ ব্যাখ্যা। আমরা নর্মালি টেন থিটা সমান কি পাইলাম, টেন থিটা হচ্ছে আমাদের যেটা আর কি, কি মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত, তাই কি না, সন্নিহিত বাহু। আচ্ছা, তোমরা পড়ে আসছো যে ছোটবেলায় কোনো সংখ্যা, কোনো কিছু যদি হয় a/x, এটা হচ্ছে অরিজিনাল যে ডিভাইড করছে আর কি, ভাগ b/x, তখন কি হইতো মনে মনে x বাদ না, তার মানে কি লিখতাম a/b না। তার মানে আমি এক্সটাকে যদি আমি অতিভুজ ভাবতাম, অতিভুজ যদি এক্সটাকে ভাবো তাহলে কি হয়, তার মানে এখানে অতিভুজ দ্বারা ভাগ করো তুমি, কি হয় দেখো। তার মানে আমি এখন কি করব, এই যে বিপরীত বাহু না, এটারে ভাগ করব আমি অতিভুজ দিয়া, কি দিয়া, অতিভুজ দিয়া। আর নিচে দিলাম কি আমাদের সন্নিহিত বাহু, ঠিক আছে। সেমভাবে এটারও আমি ভাগ করব অতিভুজ দিয়া। তো এবার আসো, তুমি তো জানো বিপরীত বাহু বা অতিভুজের মান কত, দেখো সাইন থিটা, আর সন্নিহিত বাহু অতিভুজের মান কত, কস থিটা। দেখো আরেকটা নতুন সূত্র শিখলা। তার মানে দেখো, এই যে এখানে 11 নম্বরে যেটা টেন থিটা মানে 1/cot থিটা না, এখানে লিখতে পারি কি আমরা
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর কট থিটা সমান কি লিখতে পারি, তার মানে এটার উল্টা, তার মানে উপরে যাবে কস থিটা, নিচে আসবে সাইন থিটা। তার মানে টোটাল কতটা সূত্র শিখলাম? 12টা। হ্যাঁ, আরো 3টা বিশেষ সূত্র আছে, 3টা সূত্র হইলে শেষ 12। এবার আয়ো 13 নম্বর, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। 14 নম্বর সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তারপরে হচ্ছে তোমার 15 নম্বর হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাই কি না? দেখো এই 3টা সূত্র। একটা কথা বলি, এখানে 13, 14, 15 নম্বর সূত্রের প্রমাণটা পরীক্ষার হলে আসে, 3টা সূত্রের প্রমাণ দিচ্ছে এখন। এবার আসো প্রমাণ করি। আচ্ছা, 13 নম্বর সূত্রের প্রমাণ। 13 নম্বর সূত্রতে কি বলছে, কি প্রমাণ করতাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, এটার আমরা এখন কি করব? এটার আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, এটার আমরা প্রমাণ করব। গুড পয়েন্ট। তো প্রমাণ করার সময় মেন এইগুলা কোথায় থেকে তৈরি হয়েছে? একটা ত্রিভুজ থেকে না? এই ত্রিভুজটা এঁকে নেব আমরা। সর্বপ্রথম আমরা ত্রিভুজ আঁকবো, মনে থাকে যেন। ঠিক আছে, এই হলো ত্রিভুজ একটা আঁকলাম। তো এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল ত্রিভুজ। আর এটা আমাদের কি ছিল? থিটা। আর এটা আমাদের কি ছিল? এটা থিটা হলে এটার নাম কি? সন্নিহিত বাহু, তাই না? আর এটার নাম কি বলো তো? বিপরীত বাহু, তাই না? এটা ধরে নাও এ, মনে মনে। এটাকে ধরে নাও বি, এটাকে ধরে নাও সি। তার মানে এবার তুমি বলো তো, এখানে আমাদের অতিভুজটাকে, আচ্ছা অতিভুজ হচ্ছে আমাদের এই যে এসি, অতিভুজ হচ্ছে এসি, কমা দিলাম। তারপরে এবার আসো সন্নিহিত বাহুকে, সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু নিচেরটা, নিচেরটা কত? বিসি। তারপরে এবার আসো বিপরীত বাহুকে, এখানে আমাদের বিপরীত বাহু হচ্ছে এই যে দেখো এবি। তো এবার বাম পক্ষ নিয়ে কথা বলি। বাম পক্ষ হচ্ছে কি দেওয়া এখানে? দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ওকে, একটা বেসিকের কথা বলি। তোমরা যদি দেখো সাইন টু দি পাওয়ার এন থিটা, এটা বলতে এরকম আর কি। সাইন থিটা এখানে লিখবা, লিখে সবগুলোর উপরে পাওয়ার চলে যাবে এন, বিষয়টা যেন মাথায় থাকে। ঠিক আছে, এরকম আর কি। তার মানে এখানে আমাদের কি আছে? কজ স্কোয়ার থিটা না? তার মানে আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা, তার মানে এখানে কি দেবো? সাইন থিটা দিয়ে পাওয়ার এন দিয়ে দিব। এখানে কজ স্কোয়ার থিটা আছে, তার মানে উপরে ভুল করলাম আর কি, এখানে দেব কস থিটা দিয়ে এন দিয়ে দিব। তো আমরা ব্যাখ্যা পড়ি, সাইন থিটা মানে কি? সাইন থিটা বাংলাতে বললে আমরা যেটা জানি কি, বিপরীত বাহু বাই অতিভুজ, তাই কিনা? সরি, এখানে এন এর স্থানে কত? হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এন দিয়ে দিলাম, এখানে তো এন হবে না, এখানে হবে 2। তার মানে এন এর স্থানে হবে 2, এটা হবে 2। অতএব সেটা ক্লিয়ার হয়ে গেল। প্লাস এটা বলতে কি? এটা বলতে হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাই কিনা? স্কোয়ার। তো এবার তোমরা দেখো, এই যে দেখো অতিভুজ হচ্ছে এসি, সন্নিহিত বাহু বিসি, এবি, জাস্ট এটা বসায় দেব। এটা যদি আমরা এখানে বসায় দেই তাহলে কি পাইতেছি দেখো, নিচে নিচে তোমরা লিখে ফেলবা। আচ্ছা, বিপরীত বাহু হচ্ছে এখানে কি আমাদের? বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি হোল স্কোয়ার, আর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের বিসি, আর এখানে হচ্ছে আমাদের এসি হোল স্কোয়ার। তো এবার তুমি যদি কাজ করো তাহলে কি লিখতে পারবা? এবি স্কোয়ার, স্কোয়ার উভয় পাশে দিয়ে দাও, এসি স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারো? বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। অতএব তুমি যদি এসি স্কোয়ারকে লসাগু নিতা, তার মানে তুমি কি পাইতা? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই কি না? আচ্ছা,
এবার আসো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মনে আছে? পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছিল সমকোণী ত্রিভুজ নিয়ে, আশা করি মনে আছে। কি উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য ছিল এটা যদি থিটা হইতো, আমরা কি পড়বো এই ত্রিভুজ হতে? আমরা এখন পড়বো পিথাগোরাসের উপপাদ্য, তাই না? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য ছিল এরকম আর কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমাদের এই ত্রিভুজের মধ্যে অতিভুজ আমাদেরকে, দেখো ত্রিভুজটা দেখছো, এই যে দেখো সি, তার মানে এটা আমাদের সি, এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের 90 ডিগ্রি। তার মানে এখানে আমাদের অতিভুজ কি আমার বলো তো? অতিভুজ হচ্ছে এসি স্কয়ার, লম্ব বলতে কি আমার এবি স্কয়ার, প্লাস ভূমি বলতে কি আমার বিসি স্কয়ার। এই যে এটাই পিথাগোরাসের উপপাদ্য, এই যে অংশটা যেটা আমি এখন পড়াইলাম। তো এবার আসো এবি স্কয়ার আর বিসি স্কয়ারের যোগফলের স্থান আমরা কি লিখতে পারি বলো তো? এসি স্কয়ার না? তার মানে উপরে আমি কি দিতে পারি? এসি স্কয়ার, আর নিচে দিতে পারি এসি স্কয়ার। দেখো এসি স্কয়ার বাদ, তার মানে কি থাকতেছে 1। এই যে এই 1 কে আমাদের 1 হচ্ছে আমাদের ডান পক্ষ আর কি, ডান পক্ষ। তার মানে প্রমাণ কিনা? তার মানে তুমি এখন কি প্রমাণ করলো বলো তো? তুমি প্রমাণ করে ফেললা যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। সিম্পল বিষয়। তো আমরা এখন 14 নম্বর সূত্রের প্রমাণে যাব। সেটা এরকম কি ছিল? প্রমাণ করার কথা ছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটাই তো, এটা প্রমাণ করব। তার মানে এখন আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, সেটা কি আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, sec স্কয়ার থিটা বলতে কি? এটা বলতে আমাদের sec থিটা দিয়া হোল স্কয়ার দিয়ে দিব। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস দিলাম আর কি ছোট করে, এটা বলতে কি tan থিটা দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। তার মানে আচ্ছা sec থিটা মানে কি? ওই যে ত্রিভুজটার কথা মনে আছে? এই ত্রিভুজটা আবারও পাশে আইকা ফেলবে, জাস্ট ত্রিভুজটা তো তোমার আঁকতেই হবে। এটা 90 ডিগ্রি, এটা আমাদের থিটা ছিল, ঠিক আছে? আর ত্রিভুজটার কথা মনে আছে কিনা দেখো, এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, তার মানে এটা আমাদের ছিল সি, এটা ছিল এ, এটা ছিল আমাদের বি। অতএব আমাদের sec থিটা মানে কি? sec থিটার বেলা অতিভুজ যাবে উপরে, মানে এসি উপরে যাবে, আর ভূমি নিচে আসবে মানে বিসি, সন্নিহিত বাহু নিচে আসবে স্কয়ার। tan থিটা মানে বিপরীতটা উপরে থাকবে এবিটা, আর আমাদের বিসিটা নিচে থাকবে। অতএব আমরা এখন কি বলতে পারি, এবার তুমি বলো। তার মানে বলতে পারি যে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মাইনাস, তারপরে কি বলতে পারি আমরা, এবি স্কয়ার বিসি স্কয়ার। তো এখন তুমি যদি লসাগু নাও বিসি স্কয়ার, তার মানে তুমি এখন কি বলতে পারো, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তো পিথাগোরাসের যে সূত্রটা পড়ছিল তোমরা, এই যে এটাতে কি লিখছিল বলো তো? এসি স্কয়ার সমান কি লেখা যায়? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, তাই কি না? তো নিচে দেখো বিসি স্কয়ার, তার মানে তুমি এই যে এখানে এসি স্কয়ার, এই যে প্লাসের এবি স্কয়ারকে যদি তুমি এই পাশে নিয়ে আসো সমানের ডানে, মাইনাসের এবি স্কয়ার হবে না? আর সমান দিয়ে বিসি স্কয়ার লিখতে পারো। তার মানে এসি স্কয়ার থেকে এবি স্কয়ার বিয়োগ দিলে কি বিসি স্কয়ার। তার মানে এখানে তুমি কি বসাইতে পারো, বিসি স্কয়ার, এখানে বিসি স্কয়ার, তার মানে 1, দ্যাটস এ ডান পক্ষ, তাই কি না? তার মানে দেখো তারপরেরটা তো তুমি পারবে, সবার লাস্টেরটা তো পারবা। তার মানে আমরা কি পাইলাম বলো তো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো তারপরেরটা করে ফেলবা। আবার আসো সূত্রের কিছু এক্সপ্লেনেশন এখন বুঝাবো। তো এখানে তিনটা নাম দেখো, এখানে কি পাইলা তুমি? প্রথমত হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। আচ্ছা, আমরা এটারে শুধু এই পাশে, এটাকে এই পাশ থেকে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে কি হয়? তাহলে ডানে কি থাকে বলো তো? ডানে থাকে সাইন স্কয়ার থিটা সমান কি
1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই কি না? তার মানে নতুন আরেকটা ফরম্যাট লিখতে পারি। 13 রোমান সংখ্যা দিয়ে দিলাম 1। শুধু sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারবা? শুধু sin স্কয়ার থিটা। শুধু sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, যা তুমি দেখতেছো। এখন তোমাকে কেউ এসে বললো যে ভাই আপনি আমাদেরকে cos স্কয়ার থিটা বলেন কত? সেম ভাবে তুমি যদি cos কে এই পাশে রাখো তাহলে সাইনটা চলে যাবে ওই পাশে। তার মানে cos স্কয়ার থিটা বলতে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, যার জন্য ধন্যবাদ। না বুঝলে কমেন্ট করে জানাবা। ওকে, এবার এটার বেলায় আসো। এটার বিষয়টা বোঝাই। এটাকে শুধু বলে যদি sec স্কয়ার থিটা তাহলে কি আসবে বলো তো? তার মানে এটা তো বুঝছো, শুধু sec স্কয়ার থিটা বললে এই যে sec রাখলাম, এই যে মাইনাসের টেন না, এটা সমানের ওই পাশে নিলে কি হয়? ওই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তার মানে এখানে কি আসবে? 1 প্লাস যে মাইনাসটা, মাইনাস যুক্ত মাইনাস টেন স্কয়ার থিটা যদি আমি ওই পাশে নিই, বুঝাতে পারছি? যে এই পাশে নিলাম, এই পাশ থেকে এই পাশে নিলাম, তার মানে হয়ে যাবে 1 প্লাস টেন স্কয়ার থিটা। ক্লিয়ার? 2 নম্বর, শুধু বলে টেন স্কয়ার থিটা, এটা সিম্পল না? তুমি মাইনাস টেন স্কয়ার এই পাশে নিলা আর ওয়ানটা কি পাশে নিলা, তার মানে কি হয়? sec স্কয়ার থিটা মাইনাস 1। অনুরূপ ভাবে তার নিচেরটা, তার মানে 1 আচ্ছা যদি বলে তোমাকে cosec স্কয়ার থিটা, তার মানে তুমি ইজি বলতে পারবে যে এর মান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। 2 নম্বর, যদি বলি cot স্কয়ার থিটা, আচ্ছা cot স্কয়ার থিটা মানে কি? এটা সেম ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এরকম আর কি। তো দেখো 15টা 16 17 18 19 20 21 টোটাল 21টা, মানে আরেকটা সূত্র আছে যেটা বুঝলে একটা চার্ট বুঝবো তাহলে আমাদের এনাফ। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে ওই চার্টটা বুঝাই দিচ্ছি ভালো করে। আচ্ছা 13 14 15 ছিল 16 নম্বর, এটা হইলেই আমাদের সবকিছু শেষ। ঠিক আছে, এটা আমি আঁকতেছি তারপরে বুঝাই দিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি সাজিয়ে রাখলাম একটা চার্ট, এই চার্টটা মনে রাখবো। ঠিক আছে, জাস্ট শুধু একটা অংশ মনে রাখবো, মুখস্থ করে ফেলবো সবকিছু। ওকে, দেখো সাইন জিরো মানে বিষয়টা এরকম আর কি। এটা বলতে বোঝায় সাইন 0 ডিগ্রি আর কি, তার মান হইতেছে 0, যেটা আর কি এখানে লিখি 0। অনেক সময় সাইন এই 30-এর সাথে মিলে হয় এরকম আর কি, সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেটা আমরা মুখস্থ করে ফেলবো আপাতত, হাফ। সাইন এই যে 45 ডিগ্রি, কত? সাইন 45 ডিগ্রি, সেটা হইতেছে 1/√2, এর মান হচ্ছে 1/√2। এবার আসো, সাইন বুঝলাম, তো এটা বলতে কি cos 60 ডিগ্রির মান হচ্ছে উপরে আসবে √3/2 আর 90 ডিগ্রির মান 1। জাস্ট আর কি এইটা মুখস্থ হলে আর কোনো বিষয়ই নাই। ঠিক আছে, একদম ইজি হয়ে যাবে, বুঝাচ্ছি বাকিটা। এবার আসো, সাইনের বিপরীত কি? কোসেক না? তো আমরা একটা সূত্র জানি যে সাইন থিটা সমান কি 1/k থিটা কোসেক থিটা না? তো এখন তোমাকে বললো, কেউ যদি বলে সাইন 0 ডিগ্রি, তার মানে কি, সরি, তোমাকে এসে কেউ বললো কোসেক 0 ডিগ্রি ইকুয়াল 1/sin কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই তো? তো সাইন 0 ডিগ্রির মান কত ভাই? এই যে তোমরা এখনই বুঝতে পারবা সাইন 0 ডিগ্রির মান কত। সাইন 0 ডিগ্রির মান 0 না, এখানে বসাই দিলে কি আসে? 1/0। কোনো কিছুকে 0 দা ভাগ করলে তার মান কি ইনফিনিটি না? ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, বুঝাইতে পারতেছি? তার মানে আমি এখানে কি বসাইতে পারি? দেখো ইনফিনিটি বসাইতে পারি, তার কোনো মান নাই। ক্লিয়ার? উল্টাটা, হাফের উল্টা কত? এই যে হাফের উল্টা কত? 2। 1/√2 এর উল্টা কত? √2। √3/2 এর উল্টা কত? তার মানে হবে 2/√3। আচ্ছা 1 এর উল্টা কত? 1 এর উল্টা তো 1ই ভাই। 1টা যদি উল্টাও তার মানে কি 1/1, যে কত 1 তো একই কথা। সেটা বুঝা গেল। আর বাকিগুলো খুব ইজি। দেখো কিরকম ইজি, টেকনিকটা কি বলি, সেক কিভাবে বের করব। এই যে কোসেকের যে 1টা কোনাকুনি, দেখো এখানের যে 1টা হয়ে যাবে এখানে, বুঝতে পারছি? এখানে যে এটা আসবে এখানে 2/√3। এই যে এখানে √2, এটা তো আর কোনাকুনি যাওয়ার জায়গা না, এটা এখানে বসবে। এখানে 2 হয়ে যাবে এখানে, এখানে ইনফিনিটি চলে যাবে এখানে। ক্লিয়ার কিনা? আচ্ছা আমরা কি জানি সেকের উল্টা কি? কজ না? তার মানে 1 এর উল্টা কত? 1ই তো। অথবা তুমি উপরেরটা থেকে লিখতে পারবা। দেখো এই যে 1টা এখানে দিবা, এটা দিবা এখানে,
তার মানে √3/2, তার মানে এখানে কি লিখতে পারি 1/√2, এটা 1 আর কি, 1/√2। এখানে হাফ লিখতে পারবা এখানে, আর এখানে 0 তো 0। এবারে 10 মানে কি সাইন বাই কস, 0 মানকে 1 এর মান দিয়ে ভাগ করলে তো 0ই, হাফ রে √3/2 দিয়ে ভাগ করলে কত 1/√3, 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে 1, এটার মান থাকবে √3। আর 1 কে 0 দিয়ে ভাগ করলে দেখো কোন সংখ্যার নিচে 0 থাকে তার মানে তো ইনফিনিটি, তার মানে ইনফিনিটি। কটের উল্টা 10 এর উল্টা কট, তার মানে এখানে ইনফিনিটি, এখানে √3, 1, 1/√3, ঠিক আছে 0। আশা করি আমার বেসিক ক্লাস সবাই খুবই মনোযোগী করছো। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের অধ্যায়ের অঙ্কগুলো করব, তাহলে তোমরা বুঝতে পারবা ভালো করে। তো এতটুকু পর্যন্ত আজকে ক্লাস ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।